প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে যেখানে বসে আমাদের এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়েছো সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে বাংলা প্রথম পত্রের একটা অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাস। যদি ফার্স্ট ইয়ার কেউ চায় দেখতে, সেও দেখতে পারে। আজকে আমি যেহেতু তোমাদের ক্লাসগুলো এমনভাবে নেই যে একদিন বাংলা সেকেন্ড পেপার নিচ্ছি, একদিন প্রথম পত্র নিচ্ছি, এভাবেই তো আমি তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকি। যেহেতু গত ক্লাসটা আমরা বাংলা দ্বিতীয় পত্রের উপরে নিয়েছিলাম, বাংলা দ্বিতীয় পত্রে এই যোজক যে অধ্যায়টা আছে বাংলা বইয়ের শব্দ শ্রেণী, এখানে যোজকের যে পড়াটা আছে সেটা আমি তোমাদেরকে করিয়েছিলাম। আজকে এটাকে আমি বাংলা প্রথম পত্র থেকে তোমাদের পড়াবো এবং আজকে প্রথম পত্র থেকে যে অধ্যায়টা পড়াবো বা যে গুরুত্বপূর্ণ একটা টপিকস তোমাদের, সেটা হচ্ছে একটা বাংলা পদ্মান্ত থেকে ফেব্রুয়ারি 1969 যে কবিতাটা আছে শামসুর রহমানের লেখা, সেই শামসুর রহমানের অত্যন্ত উল্লেখযোগ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেখা কবিতা হচ্ছে ফেব্রুয়ারি 1969। এই কবিতাটা সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো। তো আমরা লেখাটা পড়ার আগেই হচ্ছে শামসুর রহমান সম্পর্কে একটু জেনে নেব। আমি বলেছিলাম যে বাংলা সাহিত্যে এমন কিছু লেখক আছেন যাদের আসলে কোনো কিছুই বাদ দেওয়া যায় না। তারা এতটাই গুরুত্বপূর্ণ যে তাদের সব কিছুই পড়তে হয়। তো আমরা আজকেও ঠিক এমনই একজন লেখক সম্পর্কে পড়ছি যার আসলে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। শামসুর রহমান হচ্ছেন বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখক, তাকে বলা হয় তিনি সত্য লেখক, এবং তিনি মূলত বাংলা সাহিত্যে আধুনিক কবি হিসেবে পরিচিত। বাংলা সাহিত্যে আধুনিক কবি হিসেবে তিনি পরিচিত এবং তাকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের নাগরিক কবি। আধুনিক যুগে বা আধুনিক বাংলা সাহিত্যে যে কজন লেখক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের ভিতরে অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব হচ্ছে শামসুর রহমান। আমরা শামসুর রহমান যদি তোমাদের এরকম প্রশ্ন আসে যে নাগরিক কবি হিসেবে কে পরিচিত ছিলেন বা শামসুর রহমানকে কি কবি বলা হয়, তাহলে উত্তর হবে শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয়। তো আমরা পড়ায় চলে যাচ্ছি। শামসুর রহমান 1929 সালে 1929 জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যুটা হচ্ছে 2006 সাল। 1929 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পৈতৃক নিবাস ছিল পাড়াতলী গ্রামে। আশা করছি সকলে কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ। যেহেতু যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়ে থাকে, আসলে টেকনিক্যাল সমস্যা হলে সেখানে তো আমাদের কিছু করার থাকে না। তো যদি কোনো সাউন্ডের সমস্যা হয়ে থাকে তোমরা সবকিছু একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো শামসুর রহমান যে গ্রামে জন্মগ্রহণ করে, এই গ্রামের নামটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পাড়াতলী গ্রামে কোন লেখকের জন্ম হয়েছিল। শামসুর রহমানের পাড়াতলী গ্রামে 1929 সালে জন্মগ্রহণ করে এবং তিনি 1945 সালে ঢাকার কবুজ স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। তখন কিন্তু এখন যেটাকে আমরা এসএসসি বলি সেটাকে তখন প্রবেশিকা বলা হতো। সে 1945 সালে তিনি ঢাকার কবুজ স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন, উত্তীর্ণ হন। 1947 সালে তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেন, ইন্টারমিডিয়েট আমরা যেটাকে বলি সেটা পরীক্ষায় পাশ করেন এবং তিনি পরবর্তীতে তার যে পরবর্তীতে তিনি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। তারপরে হচ্ছে তিনি তার যে কর্মজীবন সেটা থেকে শুরু করেন দৈনিক মর্নিং নিউজ, অর্থাৎ দৈনিক যে সংবাদপত্রগুলো আছে সেরকম একটা দৈনিক মর্নিং নিউজ, এই পত্রিকায় সম্পাদনার মাধ্যমে তিনি তার কর্মজীবনে শুরু করেন। পরবর্তীতে তিনি 1964 সালে দৈনিক পাকিস্তান, পরবর্তীতে নাম হয়েছিল দৈনিক বাংলা, সেই দৈনিক পাকিস্তানে তিনি সম্পাদক হিসেবে যোগদান করেন। তারপরে এখানে প্রশ্ন একটা আসতে পারে যে দৈনিক পাকিস্তানের বর্তমান বা পরিবর্তিত নাম কি ছিল। পরিবর্তিত নাম ছিল দৈনিক বাংলা। তোমাদের বইয়ের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে দেওয়া ছিল পুরুষদের ভিতরে। তারপরে আমরা জানবো যে শামসুর রহমানের কবিতা, অর্থাৎ তাকে যেহেতু নাগরিক কবি বলা হয়ে থাকে, তিনি যেহেতু আধুনিক কবিদের বা নাগরিক কবি তাকে বলা হয়ে থাকে কেন, তার কবিতা কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল, বিশেষ দিক ছিল। এই দিকের জন্যই মূলত তাকে নাগরিক কবি বলা হয়ে থাকে।
তার কবিতায় যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে নবজীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক এবং সামাজিক বন্ধন তার কবিতার বিশেষ বৈশিষ্ট্য। কি কি আমরা তার কবিতার বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পেয়ে থাকি? নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক এবং সামাজিক বন্ধন তার কবিতার বিশেষ বৈশিষ্ট্য। আমরা জানি যে নাগরিক মানে আমাদের সমাজ ব্যবস্থা যতটাই আধুনিক হয়েছে ততটাই কিন্তু মানুষ একা হয়ে যাচ্ছে, পারিবারিক বন্ধনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বা মানুষ একা একা থাকছে, হয়তো গ্রাম থেকে শহরে এসে থাকছে। তো এই যে একটা আধুনিকতার লক্ষণ সবকিছুই তার কবিতার ভিতরে সুন্দরভাবে ফুটে উঠেছে। তারপরে আমরা জানবো তার উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিছু সৃষ্টি, তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ, অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই কাব্যগ্রন্থগুলো তোমরা একেবারে মুখস্থ করে ফেলবে। সেটা হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, নিরানবে দিব্যরথ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুকটার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। পরে আরো অনেক কিছু আছে, তোমাদের বইয়ের ভিতরে আছে, তো তোমরা কিন্তু পড়বে, কিন্তু এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, তাই আমি এখানে লিখে দিয়েছি। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, নিরানবে দিব্যরথ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুকটার বাংলাদেশের হৃদয়। তারপরে তিনি অনেক ধরনের পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, বিভিন্ন ধরনের সম্মাননায় তিনি ভূষিত হয়েছিলেন, যেটা তিনি পেয়েছিলেন মূলত তার অসামান্য লেখনের জন্য, অসাধারণ লেখনের জন্য। বাংলা সাহিত্যে তিনি তার লেখনের মাধ্যমে এমন একটা অবস্থান দখল করে নিয়েছেন যেখানে তার অবস্থানে আসলে এই যুগে এরকমের লেখক আর পাওয়া যাবে কিনা সেটা অত্যন্ত সন্দেহের একটা ব্যাপার। তারপরে তিনি 2006 সালে মারা গেছেন। আমরা শামসুর রহমান সম্পর্কে মোটামুটি তার জন্ম, তার মৃত্যু, তার পড়াশোনার জীবন, তারপর হচ্ছে তার কর্মজীবন সম্পর্কে মোটামুটি আমরা জেনেছি। এখন আমরা জানবো আজকে যে আমাদের পাঠ্য ফেব্রুয়ারি 1969 যে কবিতাটা আছে, এই কবিতাটা সম্পর্কে আজকে আমরা একটু জানবো। ফেব্রুয়ারি 1969 এই কথাটা শুনে আমরা বুঝতে পারি যে এখন আমরা জানি যে বাঙালি জাতির মানে যে ইতিহাস আছে, বাঙালিরা যে পথ পরিক্রমা অতিক্রম করে বর্তমানে বাংলাদেশ হয়েছে, এটা কিন্তু একটা সময় আসলে এরকম ছিল না। এবং যখন আমরা এখানে বলি ফেব্রুয়ারি 1969 শুনে আমরা বুঝতে পারি এটা আমাদের বাংলাদেশ হওয়ার আগে, তখন কিন্তু আমরা আমাদের দেশটা বাংলাদেশ নামে পরিচিত ছিল না। তার আগের ঘটনা নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে। এই কবিতার ভিতরে আমরা জানতে পারি যে আমাদের বাঙালি জাতির একেবারে আগে সেই সূচনা লগ্ন থেকে কতটা সংগ্রাম ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বর্তমান অবস্থানে এসেছে সেই জিনিসগুলো এখানে ফুটে উঠেছে। মূলত আমরা জানি যে দীর্ঘ 200 বছর ব্রিটিশ শাসনের পরে 1947 সালে যখন দেশ বিভাগ হয়েছিল, পাকিস্তান এবং ভারত নামে যে দুইটা দেশ হয়েছিল, সেই দেশে আমরা পাকিস্তানের একটা অংশ ছিলাম, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম। সেই পূর্ব পাকিস্তানে মূলত বাঙালিদের কিন্তু অনেক স্বপ্ন, অনেক স্বাদ, অনেক আশা নিয়ে সে পাকিস্তানের সাপোর্ট করেছিল বা দেশ বিভাগের কথা চিন্তা করেছিল। কিন্তু দেখা গেল যে সেই ব্রিটিশরা যেভাবে বাঙালিদের উপর বা নিরীহ এই দেশের মানুষের উপরে যেভাবে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, সে দেশ বিভাগের পরেও বাঙালিদের উপরে এই দেশের মানুষের উপরে সেই অত্যাচার নিপীড়ন একটু অংশ কম হয়নি, বরঞ্চ আরো অনেক বেশি বেড়ে গেছে। সেখানে ধর্মে বৈষম্য তৈরি হলো, সেখানে মানুষে বৈষম্য তৈরি হলো, দেশের সমস্ত ধন সম্পদ ভোগ করতে শুরু করলো। এই যে একটা দেশ, এবং প্রথমে পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানের প্রথমেই আঘাত আনলো বাঙালির ভাষার উপরে। আমরা জানি যে এর পরিবর্তিতে এই ঘটনার ফলশ্রুতিতে 1952 সালে বাঙালিদের ভাষা আন্দোলন হয়েছিল। এই কবিতার ভিতরে আমরা বাঙালিদের প্রত্যেকটা আন্দোলনের কথা পাই, বাঙালিদের প্রত্যেকটা সংগ্রামের কথা পাই, সংগ্রামীদের কথা পাই, সংগ্রামীদের ত্যাগ-তিতিক্ষার কথা পাই, সংগ্রামী চেতনার কথা খুঁজে পাই। ফেব্রুয়ারি 1969 এই কবিতার ভিতরে 1952 সালের কথা আমরা এখানে আমাদের জানতে হবে যে 1969 সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন পূর্ববঙ্গে, পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান ঘটেছিল। এবং সেই গণ অভ্যুত্থানের ফলে বাঙালি জাতি
একটা দিক নির্দেশনা পেয়েছিল এবং সেই গণ অভ্যুত্থানের জন্য 1969 সালে সেই গণ অভ্যুত্থানের পরিবর্তিতেই কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের একটা বলা যায় যে অন্য বড় একটা ধাপ অতিক্রম করেছিল 1969 সালে ফেব্রুয়ারি মাসে সেই গণ আন্দোলনের মাধ্যমে। তো আমরা এখানে 1969 সালে যে গণ আন্দোলনটা হয়েছিল তার প্রেক্ষাপট কি ছিল? 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির ভিতরে যে চেতনা তৈরি হয়, যে জাতীয়তাবোধের তৈরি হয়, সেই জাতীয়তাবোধের ভিত্তিতে বাঙালি যদি বুঝতে পারে যে আসলে আমাদের উপরে পাকিস্তানিরা কিভাবে অত্যাচার করছে বা আমাদেরকে কতটা অধিকার বঞ্চিত করছে বা আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করছে, এই জিনিসগুলো বাঙালিরা সচেতন হয়ে যায়। এবং 1952 সালের ভাষা আন্দোলনের ফলে সেখানে আমরা দেখতে পারি সালাম, রফিক, শফিক, জব্বার, নাম না জানা আরো অনেকের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। তো কবি 1969 সালে এসেও সেই একই 1952 সালের ভাষা আন্দোলনের সময় যেরকমের বাঙালিদের উপরে নিপীড়নকে দেখেছিল 1969 সালে ঠিক একই রকমের দেখতে পায় এবং এজন্য তিনি বাঙালিদেরকে এই অবস্থা থেকে উন্নীত হওয়ার জন্য, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি সেই 1952 সালের শহীদদেরকে আহ্বান জানান যে এখন আসলে আমাদের আবার সেই বর্ণমালার সেই রক্ততে যে বর্ণমালার দরকার, আবার সেই যারা সংগ্রাম করেছিল তখন 1952 সালে ভাষা আন্দোলনে সালাম, রফিক, জব্বার যারা ছিলেন বাংলাদেশের রক্তে, সেই শহীদদেরকে আহ্বান জানাচ্ছে। এরকমেরই সংগ্রামী চেতনার আরো কিছু মানুষ এখন আমাদের দরকার। আর তাদের যে রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল, সেই রাজপথ রঞ্জিত হওয়ার সেই রক্তের রঙের সাথে তিনি কৃষ্ণচূড়া ঢাকার রাজপথের পাশে ফুটে থাকা কৃষ্ণচূড়া রঙের সাথে তিনি সাদৃশ্য দেখতে পান, অর্থাৎ মিল দেখতে পান। সেই কৃষ্ণচূড়ার রঙটা দেখে কবির কাছে মনে হয়েছে যে এটা হয়তোবা আমাদের যে সংগ্রামী যে চেতনা যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বুদ্বুদ ঝুলতে হচ্ছে কৃষ্ণচূড়ার রঙটা। তো যখন আমরা কবিতাটা আমি নেক্সট ক্লাসে কবিতাটা একেবারে লাইন করে দেবো, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা। এটা ওভাবে পাঠ করেছি বা একেবারে মূল লিঙ্কটা পড়লে কিছু হবে না, এখানে পুরো কবিতাটা পড়তে হবে, লাইন তুলতে হবে। তো আমি নেক্সট ক্লাসে তোমাদের সেটা পুরো বুঝিয়ে দেবো। আশা করছি একটু পাঠ করেছি বা কবিতার সম্পর্কে একটু তোমাদের ধারণা হয়েছে। তো আমরা কবি সম্পর্কে জানলাম, কবিতার কিছু অংশ সম্পর্কে জানলাম, কবিতাটা সম্পর্কে একটু ধারণা নিলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এই কবিতাটা খুব ভালোভাবে করে বুঝিয়ে দেবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো ঠিকঠাকভাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা সাথে ছিলে, সকলকে ধন্যবাদ।